ভারতের খুচরো ব্যবসার জগতে এবার বড়সড় টানাপোড়েন। একদিকে প্রযুক্তি নির্ভর দ্রুত ডেলিভারির যুগ, অন্যদিকে বহু দশকের পুরনো মুদির দোকানের অস্তিত্ব সংকট। এই সংঘাত এবার পৌঁছে গিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরজায়। অভিযোগ উঠছে, দ্রুতগতির কুইক কমার্স প্ল্যাটফর্মগুলির আগ্রাসী বিস্তারই ধীরে ধীরে ছোট ছোট পাড়ার দোকানগুলো বন্ধ করে দিচ্ছে। আর সেই কারণেই শুরু হয়েছে বড় বিতর্ক, বিশেষ করে জেপ্টোর আসন্ন আইপিওকে কেন্দ্র করে। প্রথমেই বোঝা যাক সমস্যা কোথায়। ভারতের প্রতিটি পাড়ায়, প্রতিটি গলিতে ছড়িয়ে থাকা মুদির দোকান, যেগুলো বহু বছর ধরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু এখন সেই দোকানগুলি বড় চ্যালেঞ্জের মুখে, কারণ দ্রুত ডেলিভারি দিচ্ছে নতুন প্ল্যাটফর্মগুলো জেপ্টো, ব্লিঙ্কিট, সুইগি, ইনস্টামার্ট। এই সংস্থাগুলি শুধু দ্রুত ডেলিভারি দিচ্ছে না, বরং বড় ডিসকাউন্টও দিচ্ছে। এই পরিস্থিতিতেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্টস ডিস্ট্রিবিউটার্স ফেডারেশনের দাবি, 2026 অর্থবর্ষে প্রায় 10 লক্ষ মুদির দোকান বন্ধ হয়ে গেছে। কারণ হিসাবে বলা হচ্ছে দাম কমানোর চাপ, লাভের মার্জিন কমে যাওয়া, ক্রেতাদের অনলাইন প্ল্যাটফর্মে ঝোঁক। এই বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে এই সংগঠন। তাদের দাবি, এই প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে তদন্ত করা হোক, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া যেন প্রেডেটরি প্রাইসিং খতিয়ে দেখে, এবং সবচেয়ে বড় দাবি, জেপ্টোর আইপিও আপাতত বন্ধ রাখা হোক। এবার আসি জেপ্টোর আইপিও প্রসঙ্গে। জেপ্টো 2026 সালে একটা বড় আইপিও আনতে চলেছে, প্রায় 11,000 কোটি টাকা তোলার পরিকল্পনা। কোম্পানির সম্ভাব্য মূল্যায়ন $7 থেকে $8 বিলিয়ন। তবে এখানেই প্রশ্ন তুলছেন ব্যবসায়ী সংগঠনগুলি। তাদের দাবি, এই মূল্যায়ন বাস্তবসম্মত নয়, বরং অতিরিক্ত ডিসকাউন্ট ও লোকসানের উপর দাঁড়িয়ে তৈরি। এই অভিযোগের ভিত্তিতে বিষয়টি পৌঁছে গেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার কাছেও। সংগঠনগুলির বক্তব্য, এই ধরনের ব্যবসা দীর্ঘমেয়াদে টেকসই নয়, এতে পুরো রিটেল ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রেডেটরি প্রাইসিং কি? সহজভাবে বললে, বাজার দখল করতে ইচ্ছাকৃতভাবে কম দামে পণ্য বিক্রি করা, যাতে ছোট ব্যবসায়ীরা টিকে থাকতে না পারে। অভিযোগ উঠছে, কুইক কমার্স সংস্থাগুলি ঠিক এই কৌশলই ব্যবহার করছে। এদিকে আরও একটি বিতর্ক সামনে এসেছে। মহারাষ্ট্রে কিছু ডার্ক স্টোরে অভিযান চালিয়ে গুরুতর ত্রুটি ধরা পড়েছে। পণ্যে ছত্রাক, অস্বাস্থ্যকর সংরক্ষণ, লাইসেন্স সাময়িকভাবে বাতিল। এই ঘটনাগুলি কুইক কমার্স সংস্থাগুলির ওপর চাপ আরও বাড়িয়েছে। আরেকটি বড় অভিযোগ এসেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তরফ থেকে। তাদের দাবি, এই সংস্থাগুলি বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নিয়ম ভাঙছে এবং প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘন করছে। এখন প্রশ্ন, এই পুরো লড়াইটা আসলে কিসের? এটা শুধু ব্যবসার লড়াই নয়, পুরনো বনাম নতুন, স্থানীয় দোকান বনাম ডিজিটাল প্ল্যাটফর্ম, মানবিক সম্পর্ক বনাম প্রযুক্তি নির্ভর সুবিধা। একদিকে কিরানা দোকান, পরিচিত দোকানদার, বাকিতে জিনিস দেওয়া, ব্যক্তিগত সম্পর্ক। অন্যদিকে অ্যাপ, ডিসকাউন্ট, 10 থেকে 20 মিনিটে ডেলিভারি, ক্যাশব্যাক। এই দুই মডেলের সংঘর্ষই এখন ভারতের খুচরো বাজারকে নতুন করে গড়ে দিচ্ছে। তবে সাধারণ মানুষের দিক থেকেও বিষয়টা গুরুত্বপূর্ণ। অনেকেই বলছেন, কম দামে জিনিস পাওয়া যাচ্ছে, সময় বাড়ছে, সুবিধা বাড়ছে। আবার অন্যদিকে স্থানীয় দোকান বন্ধ হয়ে গেলে কর্মসংস্থান কমবে, ছোট ব্যবসা হারিয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে উদ্ভাবন ও প্রযুক্তিকে এগিয়ে দেওয়া, অন্যদিকে ছোট ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা এখন বড় চ্যালেঞ্জ। সবশেষে বলা যায়, জেপ্টোর আইপিও শুধু একটি কোম্পানির বাজারে আসা নয়, এটি ভারতের খুচরো ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণের একটা বড় মুহূর্ত। এখন দেখার সরকার কি সিদ্ধান্ত নেয়, তদন্ত হয় কিনা, আর সবচেয়ে বড় কথা, কিরানা দোকানগুলো কি টিকে থাকতে পারবে এই ডিজিটাল যুগে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। দীর্ঘ টানাপোড়েন আর যুদ্ধের ধোঁয়াশার মধ্যে হঠাৎ যেন আরও এক নতুন অধ্যায়ের সূচনা। পাকিস্তানে আয়োজিত আমেরিকা ও ইরানের সমঝোতার আলোচনা ভেস্তে যেতেই পশ্চিম এশিয়ার রাজনীতিতে ফের চলল উত্তাপ। সেই আবহেই তেহরানকে কড়া ভাষায় আক্রমণ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, ইরানের বিরুদ্ধে শুরু করা সামরিক অভিযান ইতিমধ্যেই বড়সড় সাফল্য এনে দিয়েছে, আর যে ফাঁদ পেতে ইসরায়েলকে ঘিরে ফেলতে চেয়েছিল তেহরান, এখন সেই ফাঁদেই নিজেরাই আটকে পড়েছে। নেতানিয়াহুর কথায়, অভিযান এখনো শেষ হয়নি, কিন্তু এটা স্পষ্ট, আমরা ঐতিহাসিক সাফল্য পেয়েছি। ইরান আমাদের চারদিক থেকে ঘিরে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করেছিল, আর এখন আমরাই তাদেরকে সেই অবস্থায় নিয়ে এসেছি। তার অভিযোগ, গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় আসাদ শাসন,
ইয়েমেনে হুতি এবং ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সামনে রেখে ইরান এক বৃহত্তর ঘেরাও কৌশল তৈরি করেছিল। কিন্তু সেই পরিকল্পনাই এখন উল্টে গিয়ে তেহরানে অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। যারা আমাদের নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছিল তারাই এখন নিজেদের টিকিয়ে রাখার জন্য লড়ছে। এই মন্তব্যে যেন স্পষ্ট হয়ে ওঠে তার আক্রমণাত্মক অবস্থান। এই উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের সংঘর্ষ বিরতির ঘোষণা করেছিলেন। সেই প্রেক্ষাপটে পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার মুখোমুখি বসে আমেরিকা ও ইরানের প্রতিনিধি দল। কিন্তু 21 ঘন্টার দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। 12 এপ্রিল রবিবার সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়ে দেন, ইরান তাদের মূল শর্ত ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিতে রাজি হয়নি। ফলে আলোচনার টেবিল ছাড়তে হয়েছে কার্যত খালি হাতে। যদিও তার মতে এই অচলাবস্থা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি ক্ষতিকর। অন্যদিকেও তেহরানও চুপ করে থাকেনি। তাদের দাবি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণেই এই আলোচনা ভেস্তে গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, তারা একাধিক গঠনমূলক প্রস্তাব দিলেও আমেরিকা অনড় অবস্থানের জন্য কোনো অগ্রগতি সম্ভব হয়নি। ফলে আপাতত সংলাপের পথ কার্যত বন্ধ বলে ইঙ্গিত মিলেছে। ইরানের নেতা কালিবাক স্পষ্ট করে দিয়েছিলেন, তাদের সমঝোতার ইচ্ছা আছে, কিন্তু আমেরিকার উপর ভরসা নেই। তার বক্তব্য, ওয়াশিংটন যদি ইরানের অধিকারকে স্বীকৃতি দেয় এবং একটি প্রকৃত চুক্তির প্রস্তাব আনে তবেই তারা এগোতে প্রস্তুত। সূত্রে খবর, আলোচনায় ইরান বিদেশে আটকে থাকা তাদের সম্পদ মুক্ত করার দাবি তোলে। পাশাপাশি লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের বিষয়টিও সামনে আনে। কিন্তু এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলিতেই মতপার্থক্য চরমে পৌঁছয়। শোনা যাচ্ছিল আমেরিকার পক্ষ থেকে ইরানে বন্দী মার্কিন নাগরিকদের মুক্তির প্রশ্ন তোলা হতে পারে। বৈঠকের আগে জেডি ভ্যান্স আশাবাদী সুরে বলেছিলেন, আলোচনা ইতিবাচক হতে পারে, তবে ইরান যদি কৌশলগত খেলা খেলতে চায় তার ফল ভালো হবে না। কথোপকথন থেমে গেলেও দ্বন্দ্ব থামেনি, বরং আলোচনার আড়ালে জটিল হয়ে উঠেছে সমীকরণ। অন্যদিকে ইরান দাবি করেছে কিভাবে এই বৈঠক থেকে পালাবে তার অজুহাত খুঁজছিল আমেরিকা। তাই ইরানের ঘাড়ে আলোচনার ব্যর্থ হওয়ার দায় ঠেলে দিয়ে দাবি করতে শুরু করেছে ইরান নাকি আলোচনা চায় না। এটা যে ওদের বাহানা ছিল তা স্পষ্ট। আমেরিকার বিরুদ্ধে এইভাবে সুর চড়ালো ইরান। আন্তর্জাতিক দুনিয়ায় নিজেদের ভাবমূর্তি ধরে রাখতেই আলোচনায় বসেছিল আমেরিকা। একের পর এক শর্ত আরোপ করা ছাড়া আর কোনো কথাই বলেনি আমেরিকা, যা ইরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের দাবি, বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুদেশে সম্মত হয়েছিল, কিন্তু দুটি বিষয়ই বৈঠকে মতপার্থক্য হয়, আর সেই কারণেই আলোচনা হয়নি। এই সমগ্র পরিস্থিতির মধ্যে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবিরতি টিকে থাকলেও তার ভবিষ্যৎ নিয়ে বাড়ছে সংশয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অবশ্য জানিয়েছে, দুই দেশের মধ্যে সংলাপ চালিয়ে যেতে তাদের উদ্যোগ অব্যাহত থাকবে, তবে মাটির নিচে জমতে থাকা উত্তাপ যে কোনো সময় আবার বিস্ফোরিত হতে পারে তা বুঝতে কারো বাকি নেই। একদিকে হরমুজ প্রণালী ঘিরেও বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সেখানে মাইন পেতে রেখেছিল, যা সরাতে তাদের যুদ্ধ জাহাজ পাঠানো হয়েছে। যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান, হুঁশিয়ারি দিয়েছে এই গুরুত্বপূর্ণ জলপথে কোনো বিদেশি সামরিক উপস্থিতি মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। বৈঠকে ব্যর্থতা আর যুদ্ধক্ষেত্রে শক্তি প্রদর্শন, এই দুয়ের টানাপোড়েনে মধ্যপ্রাচ্যে এখন যেন এক অগ্নিগর্ভ এক মঞ্চ হয়ে গেছে। এখন একটাই প্রশ্ন, এই সংঘাত কি সত্যি শেষের পথে, নাকি এ কেবল আরো বড় ঝড়ের আগের নিস্তবতা?